নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে স্বাগত। 2025-এর এটা প্রথম আমরা বড় ক্লাস বলতে পারি। শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির ওপর ক্লাসটা হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কনসেপ্ট ওয়াইজ এমসিকিউ সহ সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি। আপনারা যারা প্রিপারেশন নিতে চান বা সেন্ট্রাল টেটে প্রিপারেশন নেবেন ভাবছেন, তারা কিন্তু নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা কনসেপ্টের ওপর বিস্তৃত রূপে আলোচনা করতে চলেছি, যেটা আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। আর আপনারা যারা আমার ভিডিওটির পিডিএফ সংগ্রহ করতে চান, তারা গো ফরওয়ার্ডের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, গো ফরওয়ার্ড টু লার্ন বলে। তো সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ইজিলি জয়েন হয়ে যেতে পারেন। পিডিএফটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে। তো আজকে আমরা আলোচনা করতেছি চলেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট শিশু মনস্তত্ত্ব এবং বিকাশের আমরা প্রথম সিঁড়ি বলতে পারি বা ভিত্তিপ্রস্তর বলতে পারি, যেটা ছাড়া কিন্তু পেডাগজির কোনো কনসেপ্ট আপনার সেভাবে মাথায় আসবে না। তো প্রথম সিঁড়ি থেকে একদম ছাদে ওঠা ভালো। তো আজকে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে গ্রোথ কাকে বলে, অর্থাৎ বৃদ্ধি যে ধারণাটা, সে বৃদ্ধির ধারণাটা কী। এর আগেও আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটা বিশেষ কিছু আলাদা নেই, কিছু জিনিস আপডেটেড আছে। আপনারা চাইলে আগের ভিডিওটিও দেখে নিতে পারেন, নয়তো এটিও দেখে নিতে পারেন। তো মনোবিজ্ঞানী আর্নল্ড জোন্স, যারা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি পড়েছেন, এই মনোবিজ্ঞানীর নাম আপনারা শুনে থাকবেন বা পড়ে থাকবেন। আর্নল্ড জোন্স একজন মনোবিজ্ঞানী। তার মতে শিশুর উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। অর্থাৎ বয়সের সাথে সাথে একটি শিশুর যখন উচ্চতা বেড়ে যায়, ওজন বেড়ে যায়, তার হাতের পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় বৃদ্ধি। বৃদ্ধি হলো আমাদের শরীরের পরিমাণগত পরিবর্তন। তো যখন আমরা বলছি যে শরীরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, হাত পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এক্স্যাক্টলি কী বাড়ছে, আমরা কত সেমি বাড়লাম বা কত সেন্টিমিটার বাড়লাম, কত মিটার বাড়লাম, আমাদের একটা পরিমাপ বোঝাচ্ছে, একটা অঙ্কের বৃদ্ধি কিন্তু ঘটছে এই বৃদ্ধির ফলে। বা আমাদের হাতের দৈর্ঘ্য কতটা বাড়লো, বা আমাদের ওজন কতটা বাড়লো, কত কেজি বাড়লো, এইটা পরিমাপ করা হয় বৃদ্ধির ক্ষেত্রে। অর্থাৎ বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধির ক্ষেত্রে যেটা হয়, তাতে আমাদের কিন্তু দেখতে পায় যে একটা শিশু বয়সের সাথে সাথে কিন্তু ওজনটা বাড়ছে, হাইটটা বাড়ছে। পরিণমনে বৃদ্ধির সমাপ্তি, এটি সমগ্র জীবনব্যাপী প্রক্রিয়া নয়। পরিণমনে বৃদ্ধির সমাপ্তি, এই পরিণমন এই টার্মটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতে আমরা আলাদাভাবে আলোচনা করেছিলাম, এখানে কিন্তু আর একই জিনিস বারবার আমরা বিস্তৃত আলোচনা করছি না। পরিণমন মানে কি? পরিণমন মানে হচ্ছে ম্যাচুরেশন, যেটা ইংলিশ টার্ম। অর্থাৎ একটা সময় পর আমাদের শরীরে একটা পরিপক্কতা আসে। একটা শিশু সঠিকভাবে পাকস্থলীটা পরিপক্ক হয় বলেই সে যথাযথ খাবারটা হজম করতে পারে, বা একটা শিশুর পায়ের পেশিগুলো যথাযথভাবে পরিপক্ক হয় বলে সে ছুটতে পারে বা দৌড়তে পারে। একটা শিশুর হাত সঠিকভাবে পরিপক্ক হয় বলে কিন্তু সে তার হাতটাকে ব্যবহার করতে পারে। অনেক সময় আমরা কথায় কথায় বলে থাকি, তুই এখনো ম্যাচিওর হলি না। ম্যাচিওর মানে হচ্ছে পরিপক্কতা, অর্থাৎ সঠিকভাবে যার যতটা যাওয়ার কথা ঠিক ততটাই গিয়ে পৌঁছানো। এটি সমগ্র জীবনব্যাপী প্রক্রিয়া নয়। অবশ্যই বৃদ্ধি কখনো কারো শারীরিক সমগ্র জীবনব্যাপী প্রক্রিয়া হয় না। অর্থাৎ একটা শিশুর, আপনার আমার, যারা আমরা প্রাপ্তবয়স্ক, একটা সময় পর আমাদের উচ্চতা বাড়া বন্ধ করে দিয়েছে। আমাদের হাতের দৈর্ঘ্যও আর বাড়ে না, আমাদের উচ্চতাও আর বাড়ে না। তো এটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আমরা লক্ষ্য করলে দেখা যাবে মোটামুটি উচ্চ মাধ্যমিক বা কলেজের ফার্স্ট সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের উচ্চতা বেড়ে থাকে, তারপর কিন্তু আমাদের উচ্চতা আর বাড়ে না। বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। আপনারা হয়তো অনেকে এটা বলতে পারেন যে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল বৃদ্ধিটা কেন, বিকাশটা তো হয়। বৃদ্ধি বিকাশের কিন্তু বৈশিষ্ট্য একই রকম। তো বংশধারা সূত্রে আমরা যে গুণগত
আমাদের ফ্যামিলির কাছ থেকে হেরিডিটি সূত্রে বা জন্মগত সূত্রে যে সম্ভাবনা পাচ্ছি, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে, এবং পরিবেশ, একটা ভালো পরিবেশে সেখানে ভালো শিক্ষার জৈবিক চাহিদা, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না, বা তাদের সঠিকভাবে পরিপালন হচ্ছে কি না, তার উপর ভিত্তি করে ডিপেন্ড করেও কিন্তু শিশুদের বৃদ্ধিটা ঘটে। যদি একটা শিশু জন্মগত সূত্রে তার মধ্যে সম্ভাবনা রয়েছে, তার স্বাস্থ্য ভালো হবে, অথচ তাকে যদি তার পরিবারের লোকেরা ভালো মন্দ খেতে না দেয় বা তার সঠিকভাবে কেয়ার না করে, তাহলে কিন্তু শিশুদের বৃদ্ধিটা হবে না। তো এখানে কিন্তু বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলও হচ্ছে আমাদের বৃদ্ধি। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন, এটা আমরা সকলেই দেখতে পাই। কোনো শিশু, যখন একটা শিশুর প্রথম জন্মায়, দেখবেন তার উচ্চতা সেভাবে বাড়ছে না একদম যখন প্রথম, কিন্তু কিছুদিন পর দেখবেন একটা বাচ্চা হট করে বড় হয়ে যায়। 2-3 বছরের মধ্যে একটা বাচ্চার যে উচ্চতা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের লক্ষণীয় হয়। তারপর মোটামুটি 2-3 বছরের পর থেকে কিন্তু সেভাবে উচ্চতা বাড়ে না। তারপর আবার যখন শিশুরা বড় হয়, তখন কিন্তু তাদের উচ্চতা অনেকটা বেড়ে যায় বয়স সন্ধিক্ষণ সময়ের পর। অনুশীলনের প্রভাব পড়ে, অর্থাৎ শারীরিক যে বিকাশটা, সেটা আমাদের বৃদ্ধিটা অনুশীলনের মাধ্যমে কিন্তু শিশুদের যদি বারবার প্র্যাকটিস করে, তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো হয়, তাহলে কিন্তু বৃদ্ধি একটা ধনাত্মক প্রভাব ফেলে। ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায় অবশ্যই, কারো বৃদ্ধি বেশি হয়, কারো বৃদ্ধি কম হয়, ওই জন্যই তো কারো উচ্চতা বেশি, কারো উচ্চতা কম। তারপরে পয়েন্টে কি রয়েছে, নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক অগ্রগতিমূলক পরিবর্তন, অর্থাৎ বৃদ্ধির যে প্রক্রিয়াটা সেটা একদম নিরবিচ্ছিন্ন, অর্থাৎ কোনো সময় থেমে থাকে না। এটা হয় না যে কোনো সময় থেমে আবার বৃদ্ধি ঘটতে থাকলো, এরকম নয়। একটা পর্যায়ক্রমে, একটা স্টেপে স্টেপে কিন্তু শিক্ষার্থীদের বৃদ্ধিটা ঘটতে থাকে। কারণ আমরা যদি ছোটোবেলা থেকে দেখি, প্রথমে একটা বাচ্চা হামা দেয়, তারপর সে দাঁড়াতে শেখে, তারপর সে হাঁটতে শেখে। এরকম হয় না যে একদম ডাইরেক্ট সে দাঁড়াতে শিখে গেল বা ডাইরেক্ট সে ছুটতে শুরু করে দিল, এরকম কোনো হয় না। অর্থাৎ নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে, অর্থাৎ স্টেপে স্টেপে কিন্তু বিকাশটা ঘটে, আর অবশ্যই একটা পর্যায় পর্যন্ত। আর বৃদ্ধি সম্পূর্ণরূপে একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট। বৃদ্ধি মানেই কিন্তু আমরা শারীরিক পরিবর্তন বুঝবো, আর পরিণমন বলতে কিন্তু আমরা পরিপক্কতা বুঝবো। শারীরিকই কিন্তু পরিপক্কতা। চলে যাব আমরা পরের পয়েন্টে। তো এখানে একটা ছবি রয়েছে যে একটা শিশুর বৃদ্ধিটাকে কিভাবে ডিফাইন করা হয়। প্রথমে একটা শিশু হামা দিতে শেখে, তারপর দাঁড়ায়, তারপর হাঁটতে শেখে, তারপর সে জোরে হাঁটে বা দৌড়োয়। এটা হচ্ছে আমাদের বৃদ্ধির পরপর স্টেপ বা বৃদ্ধির একটা আইডিয়াল ধারণা আমরা বলতে পারি। চলে যাব আমরা পরের পয়েন্টে। এবার আমরা দেখব বিকাশ কাকে বলে। বিকাশ সম্পর্কে আমরা যারা ডিএলএড করেছি বা বিএড করেছি, তারা সকলেই কম বেশি জ্ঞাত যে বিকাশটা কি। বৃদ্ধিটা আমরা কি বললাম, যে বৃদ্ধি একটা শারীরিক অ্যাসপেক্ট বা শুধুমাত্র শরীরের মধ্যেই সীমাবদ্ধ। বিকাশ কিন্তু তা নয়। বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যা সারা জীবনব্যাপী ঘটতে থাকে। অর্থাৎ বিকাশের যে প্রক্রিয়া, আমরা একটু আগে কি দেখলাম, যে বৃদ্ধির প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকে, থেমে যায়। কিন্তু বিকাশটা হচ্ছে একটা সমগ্র জীবনব্যাপী প্রক্রিয়া। যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমি শিখতে থাকবো কিছু না কিছু, আর আমি শিখতে থাকলেই কিন্তু আমাদের বিকাশটা ঘটতে থাকবে যে কোনো রূপে। কখনো নৈতিক বিকাশ ঘটবে, কখনো মোরাল প্রাক্ষবিক বিকাশ ঘটবে। আর বিকাশের যে বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে, কোনো না কোনো বিকাশ সব সময় ঘটতে থাকবে। অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু বিকাশ ঘটতে থাকে, যার মধ্যে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন একসঙ্গে ঘটতে থাকে। অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ, এই দুটোর মধ্যে মেন পার্থক্য কি? বৃদ্ধি শুধুমাত্র শারীরিক পরিবর্তন, আর বিকাশ কি? বিকাশ হচ্ছে বৃদ্ধি প্লাস হচ্ছে কার্যকারিতা। অর্থাৎ শিক্ষার্থী বা শিশুদের বিকাশের ফলে কি হবে, তাদের শারীরিক পরিবর্তনও ঘটবে, তার সাথে সাথে তার কার্যকারিতা বা তার যে মস্তিষ্কের ডেভেলপমেন্ট সেটাও ঘটবে। গুণ এবং পরিমাণগত দুটোই কিন্তু একসঙ্গে ঘটবে। যেমন কার্যক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ শারীরিক বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থীদের কার্যক্ষমতা বা গুণগত পরিবর্তনও কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে ঘটবে। বিকাশ কখন শুরু হয়? বিকাশ শুরু হয় মাতৃগর্ভে শুরু হয় এবং ব্যক্তির মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত টার্মটা বাজে হয়ে গেছে, মৃত্যুর আগে পর্যন্ত, এখানে একটা আগে হতো, মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মধ্যে বৃদ্ধি, পরিণমন এবং শেখার প্রক্রিয়া অন্তর্ভুক্ত। তো
আমরা যখন আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, যে একটা আমরা ডায়াগ্রাম ইউজ করেছিলাম, যে যদি আমরা এই টোটালটাকে বিকাশ বা ডেভেলপমেন্ট ধরি, তাহলে সেখানে গ্রোথ যেমন থাকবে অর্থাৎ জি যেমন থাকবে, তার সাথে সাথে কিন্তু এম বা ম্যাচুরেশন এই দুটো ইনক্লুড থাকবে। আর এই দুটো ইনক্লুডের যে একটা ওভারঅল প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এই ছবিটা আমি আগেও ইউজ করেছিলাম, যে বৃদ্ধির ফলে আমরা কি দেখেছিলাম, প্রথমে একটা শিশু বসছে, তারপর হামাগুড়ি দিচ্ছে, তারপর দাঁড়াচ্ছে এবং তারপর দৌড়াচ্ছে বা হাঁটছে। বিকাশের প্রক্রিয়াটা কি, তার সঙ্গে কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টও ঘটছে। দেখুন ব্রেনের ছবি রয়েছে। তো বিকাশের প্রক্রিয়া দুটো একটা কম্বাইন্ড প্রসেস, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। জিনিসগুলো কিন্তু জটিল নয়, খুব সাবধানে যদি আমরা একটু কেয়ারফুলি পড়াশোনা করি, তাহলে আমাদের কোনো জিনিসই জটিল লাগবে না। বিকাশের প্রধান 4টি ক্ষেত্র বা 4 মেইন ডোমেন অফ ডেভেলপমেন্ট, এই যে 4টে ডোমেন রয়েছে, এটার ওপর সেন্ট্রাল বহুবার একাধিক কোশ্চেন হয়েছে। 2022-এ যে অনলাইন পরীক্ষাগুলো হয়েছিল, প্রায় মোটামুটি 20-22 দিন ধরে, তো প্রত্যেকটাতেও কিন্তু এই কোশ্চেনটা অনেক জায়গাতে ছিল, আমি দেখেছি। তো বিকাশের প্রধান 4টি ডেভেলপমেন্টের যে ক্ষেত্র, এমনিতে বিকাশের অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন ভাষার বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। কিন্তু এই এত বিকাশগুলো না কোথাও ভাবে ইনক্লুড হয়ে রয়েছে এই 4টি ডোমেনের মধ্যে। তো প্রথম ডোমেনটার নাম কি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ। তারপরেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ। জ্ঞানমূলক বিকাশকে আমরা বৌদ্ধিক বিকাশও বলতে পারি। আর সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে সামাজিক বিকাশ। ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক ডেভেলপমেন্ট, এটাও কিন্তু আমরা এর মধ্যে আমাদের মানসিক যে বিকাশ, সেটা আমরা ইনক্লুড করতে পারি ইমোশনাল যে ডেভেলপমেন্ট। তার মধ্যে নৈতিক যে নৈতিক ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্টটা আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে ইনভলভ করতে পারি। এই রকমভাবে বিভিন্ন ডোমেনগুলো কিন্তু এই 4টে ডোমেনের মধ্যে ইনক্লুড হয়ে যায়। তাহলে যদি কোয়েশ্চেন করা হয় যে 4 মেইন ডোমেন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের প্রধান 4টি ক্ষেত্র কি কি, তখন আমাদের বলতে হবে ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এবার আমরা ভেঙে ভেঙে একটু দেখে নেব যে এই ডেভেলপমেন্টেরগুলোর মধ্যে বা এই ডেভেলপমেন্টগুলোর আওতার মধ্যে আমাদের কি কি আসে। তো প্রথমে আসছে আমাদের শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানেই কিন্তু এক কথায় আমরা বৃদ্ধি বা গ্রোথ বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর গ্রোথ কিন্তু দুটোই সেম। তো শারীরিক বিকাশ বলতে শরীরের গঠনের বিকাশকে বোঝায়। অর্থাৎ একটা শিশুর শারীরিক বিকাশ ঘটছে মানে কি, তার শরীরের যে গঠন বা শরীরের যে কাঠামো, তার বিকাশটা ঘটছে। যেমন পেশি, তার হাড়, শরীরের বা অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ। তো এই শারীরিক ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্টকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। এখান থেকে হামেশাই কোশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট দুটো জায়গা, আমি শর্টসেও আলোচনা করেছিলাম। তো প্রথমটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে এখানে আমি এই দুটো জিনিসের উপর আমি কোশ্চেন দিচ্ছিলাম এই স্লাইডটায়, কিন্তু তারপর ভাবলাম যে এত কোশ্চেন হয়ে যাচ্ছে এই স্লাইডের মধ্যে ঢোকালে আমি কন্টেন্ট নিয়ে আলোচনা করতে সময় কম পাবো, তাই জন্য এমসিকিউটা আমি পরে আলোচনা করব। তো গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে কি আসছে, গ্রস মোটর ডেভেলপমেন্ট শরীরের বড় পেশিগুলির বিকাশের সাথে জড়িত। অর্থাৎ গ্রস মোটর ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের শরীরের যে গোটা পেশিগুলো রয়েছে, শরীরের যে বড় বড় পেশিগুলো রয়েছে, সেই পেশিগুলোর সাথে জড়িত। যেই পেশিগুলো আমাদের দাঁড়াতে, বসতে, হাঁটতে, দৌড়তে সাহায্য করে, সেই পেশিগুলো কিন্তু আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে। আর শিশুর শারীরিক বিকাশে যখন বলা হয় যে প্রিন্সিপাল কি, তো প্রিন্সিপাল হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট টু ফাইন মোটর ডেভেলপমেন্ট। এটা আমাদের প্রিন্সিপালে চলে আসবে, আমরা প্রিন্সিপালেও আলোচনা করব। তো এখানে একবার বলে দিচ্ছি যে শরীরের যে বড় বড় অংশগুলো, সেগুলোর আগে বিকাশ ঘটে। অর্থাৎ আমাদের পায়ের যে বড় বড় পেশিগুলো রয়েছে, হাতের বা কোমরের যে পেশিগুলো রয়েছে, সেগুলোর আগে একটা শিশুর সমগ্র হাত প্রথমে ক্রিয়াশীল হয়, তারপর তার আঙুলগুলো ক্রিয়াশীল হয়। ঠিক সেভাবেই একটা শিশুর পায়ের যে পুরো সমগ্র অংশ বা পায়ের যে ওপরের যে অংশগুলো, সেই জিনিসগুলো কিন্তু বড় বড় পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার জন্য কিন্তু আঙুলগুলো পরে কাজ হয়, আঙুলগুলোর
যে কার্যকারিতা সেটা পরে বৃদ্ধি পায়। তো গ্রস মোটর টু ফাইন মোটর। আর যদি আপনার প্রশ্ন আসে যে শিক্ষার্থীদের দৌড়তে, দাঁড়াতে, হাঁটতে এইগুলো কোন পেশি সাহায্য করে, তখন গ্রস মোটর আমরা বলতে পারি যে গ্রস মোটর ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এই পেশিগুলো সাহায্য করে। তো ওখানে শুধু উদাহরণ তুলে দেওয়া হয়, দিয়ে চিহ্নিত করতে বলা হয় এটা গ্রস মোটর না ফাইন মোটর। তো ফাইন মোটরের কি? ফাইন মোটর হচ্ছে আমাদের শরীরের যে সূক্ষ্ম অঙ্গগুলো রয়েছে, শরীরের ছোট পেশিগুলো রয়েছে, সেগুলোর সাথে জড়িত। বিশেষ করে হাতের অর্থাৎ আমাদের আঙুলের যে পেশিগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফাইন মোটরের সঙ্গে জড়িত। এই পেশিগুলি আমাদের লিখতে, আঁকতে, আঁকড়ে ধরতে, ছুঁড়তে এইগুলো করতে আমাদের সাহায্য করে। একটু বেশি করে ভালো করে বোঝার জন্য আমরা দুটো ছবি ব্যবহার করছি। এর ওপরে আমার একটা শর্টস দুটো ছিল। তো গ্রস মোটর স্কিলের মধ্যে কি কি আছে দেখুন, স্ট্যান্ডিং, গ্রস মোটরের মধ্যে আমাদের কতগুলো অ্যাক্টিভিটি রয়েছে, যেমন দেখুন জাম্পিং, তারপর হচ্ছে ওয়াকিং, সুইমিং। অর্থাৎ এখানে দেখুন এগুলো প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আপনারা একটু ধীরে সুস্থে দেখে নেবেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কিন্তু শরীরের সমগ্র অঙ্গগুলোকে আমরা ব্যবহার করতে দেখতে পাচ্ছি। কিন্তু ফাইন মোটর যেগুলো রয়েছে দেখুন, ফাইন মোটরের ক্ষেত্রে কিন্তু দেখুন একটা শিশু হাত দিয়ে কিছু করছে, এখানেও দেখুন আঙুল দিয়ে কিছু করছে, এখানেও দেখুন আঙুল দিয়ে কিছু করছে, এখানে দেখুন একটা শিশু আঁকছে, এই জায়গাটায় লিখছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হাতকে ব্যবহার করছি। এখানে কিন্তু আঙুলের সাথে সাথে আমাদের চোখের যে পাতা সেটাও কিন্তু ফাইন মোটরের মধ্যে আমাদের চলে আসবে। চলে যাব আমরা পরের পয়েন্টে। এবার আমরা দেখে নেব যে জ্ঞানমূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট কী। তো কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে কি এসে যায়? আমাদের বৌদ্ধিক ক্ষমতা, যেমন চিন্তা করা, যুক্তি, কল্পনা, স্মৃতি, মেমোরি, সমস্যা সমাধান, প্রবলেম সলভিং এর অন্তর্ভুক্ত। অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ বলতে আমাদের বৌদ্ধিক দক্ষতা বা বৌদ্ধিক ক্ষমতার বিকাশকে আমরা বুঝাই। 2024 সালের ডিরেক্ট কোয়েশ্চেন করেছিল যে থিঙ্কিং, রিজনিং, ইমাজিনেশন, মেমোরি অ্যান্ড প্রবলেম সলভিং কোন ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো আমাদের এটা জানা থাকলে কিন্তু আমরা আরাম করে উত্তরটা করতে পারি যে এটা জ্ঞানমূলক ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। 2 নম্বরে কি চলে আসছে? সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? সমাজের চাহিদা, সমাজের মূল্যবোধ, নিয়ম অনুসারে নিজেকে সামঞ্জস্য করার ক্ষমতা। অর্থাৎ সমাজ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে সেই অনুযায়ী আমাদের মানসিকতাকে, আমাদের ব্যবহারকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমাদের সামাজিক ডেভেলপমেন্ট হবে। যেমন সহযোগিতা, যেমন সমাজের মানুষরা কী আশা করে আমাদের কাছ থেকে, যে আমরা তাদেরকে প্রয়োজনে, আপদে, বিপদে তাদেরকে সাহায্য করব। আমাদের চারপাশের মানুষের সাথে সুস্থ সম্পর্ক, অর্থাৎ আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করছি কিনা, এগুলো কিন্তু সামাজিক বিকাশের পরিচায়ক, যে আমাদের সুষ্ঠু সামাজিক বিকাশ হয়েছে কি না। প্রাক্ষবিক বিকাশে কি রয়েছে? প্রাক্ষবিক বিকাশ বলতে আমরা ইমোশনাল ডেভেলপমেন্টকে বুঝি। তো ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? প্রাক্ষবিক বিকাশ বলতে আমাদের আবেগকে চিনতে পারা, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আমাদের ব্যক্তিগত আবেগকে আমরা বুঝতে পারছি কি না। অনেক সময় কি হয়, কোনো মানুষ কনফিউজড হয়ে যায় যে আমি কি ভাবছি। তো নিজের কষ্ট, নিজের আবেগ, নিজের অনুভূতি এগুলোকে বুঝতে পারার ক্ষমতা এবং যথাযথ সময়ে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে চলে আসে আমাদের। আশা করছি এতটুকু বোঝা গেছে যে 4টে ডেভেলপমেন্টের যে পার্ট ছিল সেগুলো। এবার চলে আসি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যে। এই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য করলে আমাদের যে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের শরীরে কত কেজি মাংস বাড়লো বা কতটা হাইট বাড়লো, কত ইঞ্চ, কত সেমি, তো এইটা আমরা দেখতে পারি। আর বিকাশে হচ্ছে গুণগত এবং পরিমাণগত, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে আমাদের বুদ্ধি কতটা বাড়লো, আমাদের মানসিক দক্ষতা বাড়লো, সেটাও বিবেচনা করা হয় আমাদের ওজন এবং আমাদের উচ্চতার সাথে সাথে। 2 নম্বরে কি বলেছে? বৃদ্ধি কেবলমাত্র শরীরেই সীমাবদ্ধ। আমরা বারবার আলোচনা করেছি বৃদ্ধি হচ্ছে একদম ফিজিক্যাল অ্যাসপেক্ট, আমাদের শরীরের সাথেই যুক্ত।
উচ্চতা বাড়া, হাইট বাড়া সব কিছু কিন্তু আমাদের শরীরের সাথে যুক্ত। আর বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ হচ্ছে দৈহিক, জ্ঞানমূলক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত দিকের পরিবর্তনকে একসাথে বলে বিকাশ। জীবনের একটি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি থেমে যায়। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের কিন্তু উচ্চতা বাড়ে না, সারা জীবনব্যাপী চলতে থাকে, অর্থাৎ আমাদের মৃত্যুর আগে পর্যন্ত বিকাশের যে প্রসেসটা বা প্রক্রিয়াটা সেটা চলতে থাকে। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, আমরা স্কেল দিয়ে মাপতে পারি, আমরা ফিতে দিয়ে মাপতে পারি, আমরা ওজন করে মাপতে পারি। আর বিকাশকে শুধুমাত্র মূল্যায়ন করা যায় বা অ্যাসেস করা যায়। একটা শিশুর মস্তিষ্কের কতটা বিকাশ ঘটলো তার মূল্যায়ন করে বা তার পরীক্ষা নিয়ে অ্যাসেসমেন্ট করে আমরা বুঝতে পারি। তার আগে তো আমরা বুঝতে পারবো না। তো এটাকে শুধু মূল্যায়ন করা যায় আর দেখে বোঝায় যে একটা শিশুর বিকাশ ঘটলো কি না। 5 হচ্ছে সহজাত জৈবিক প্রক্রিয়া। বৃদ্ধি হচ্ছে সহজাত জৈবিক প্রক্রিয়া, আর বিকাশ হচ্ছে সহজাত গুণাবলী এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। আপনারা কিন্তু কোথাও কনফিউজ হবে না, কারণ বৃদ্ধিতে আমরা যেহেতু আলোচনা করেছিলাম, বিকাশেও আলোচনা করছি, এতে কনফিউজ হওয়ার কিছুই নেই। দুটোই প্রায় একই জিনিস। বৃদ্ধি শুধুমাত্র শারীরিক অ্যাসপেক্ট, বিকাশ হচ্ছে সমস্ত দিকের অ্যাসপেক্ট। বৃদ্ধি এবং বিকাশের চ্যাপ্টারে আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমরা আর একদিন আলোচনা করব, কারণ এত বড় চ্যাপ্টার একদিনে সব কিছু যদি আমরা আলোচনা করতে চাই তো মেন আমাদের পার্টগুলো, মেন পয়েন্টগুলো আমাদের চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো? অনেক দিন পর আবার শুরু করছি, অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে। আর যদি এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, আজ এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।